হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ১৬। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশনে নামলো আরিফ। পেছনে দুই বোন বসা, মায়া আর জয়। সঙ্গে আছে বিদ্যা ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পেছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পেছনে দাঁড়িয়ে জায়গা দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করালো সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নোয়ালো সিএনজির ভেতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল, তখনই কোথা থেকে ৩-৪ জন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাগেজ রেখে আরিফ পেছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের, প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে। এমনকি মায়া কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলেরা। রাজনীতি করে, কিন্তু ভালো ছেলের কাতারে পড়ে। আরিফ যে এলাকায় থাকে সেই এলাকারই ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাড়ি যাচ্ছিলাম আর কি। তা তোমাদের খবর কি? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু। মূলত সে সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রতা দেখে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই, ঢাকা যাচ্ছিলাম। হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন। ওনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত দিয়েছেন। সবাই যাব, ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন, ব্যাগগুলো আমাদেরকে দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক, বাকি ব্যাগগুলো বের কর তো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলো তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলোর সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাইরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না, যখন সঙ্গে মায়া বা জুই থাকে। বোনদের সেফটির কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলোর থেকে সাহায্য নিচ্ছে, সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটল। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পেছনে, হাতে ছোটখাটো কাপড়ের ব্যাগ, কাঁধে একপাশে ঝুলছে মেয়েলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখেয়ালি মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোনটা নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি, আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণের ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া। মায়ের সাথে সাথে সামনের থেকে জুইও তাকালো ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসাতে বসাতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই। মূলত এজন্য জুইও চমকিত, কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণে মায়া কিছু বলবে, তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপুর ন্যায় সেম ভদ্রতা দেখিয়ে ছোট গলায় বলল, ভাবি, আপনি এই চেয়ারটাতে বসুন। এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে। আপনি বসুন প্লিজ। বিস্ফোরণে মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায় মায়ের সাথে এমন হয়। চেনা নেই জানা নেই, ইয়া দামড়া বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। কথাটা সেই ছিল না? ইয়া দামড়া বড় বড় ছেলেরা যেখানে সেখানে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজন আবার কি ভদ্রতা, আহা! দেখলেই মনটা জুড়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটা কে, আজও মায়ার জানতে পারে না। মায়াও তো বিবাহিত, মায়ের একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সে কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ের গোটা স্বামীটাই খোঁজ খবর নেই, সেখানে মায়া এই জাতির ভাবি হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে, কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়, কে সে, তাহলে সবাই একটাই উত্তর আসে, আমাদের ভাই। ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটা কে? তাদের উত্তর,
আপনার স্বামী ভাবি। থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন করতে কাউকে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে আসে। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ের সম্মুখ থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। এদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ের কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডদের সাথে কোচিংয়ে পড়ে কোথাও আড্ডাও দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকাওয়ালার মামার ফুচকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায়, তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ চলে আসবে। একদম অপরিচিত মুখ মায়ের কাছে তারা। অথচ তারা মায়ের সাথে এমন নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী হয়ে কথা বলবে, যেন মায়া খুব সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে, তারপর বিনয়ীর সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি, এই রাস্তাঘাট ভালো না। ভাইয়ের নিষেধ আছে, আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলাভাবে চলাফেরা না করেন তাতে। দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে। আপনি বাসায় চলে যান ভাবি। আমরা আপনার ফুচকা প্যাক করে বাসায় দিয়ে আসব। আপনি বাসায় চলে যান ভাবি। তারপর তারপর সত্যিই দেখা যায় মায়ের বাসায় সেই দিন সন্ধ্যায় ফুচকার বড় প্যাক দিয়ে কেউ যায় না কেউ দারোয়ান চাচাকে দিয়ে যায়। মা যতক্ষণ না পর্যন্ত ফুচকাওয়ালা মামার থেকে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয়ী করে বলবে মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবে ভাবে অনুরোধ করাটা দৃষ্টিকটুর লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেইখান থেকে। আর এই সব কিছুর প্রত্যেক সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ের সাথে সাথে জুইও অতিষ্ঠ এই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়ের এই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল, এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়েরও বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে যখন এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবে বলে সম্বোধন করলো, তখনই মায়ের তাক লাগলো এই ভেবে যে এই জাতিরগত ভাই নিশ্চয়ই মায়ের বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে মায়ের। এবার মায়ের নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ের জন্য সেখানে যায়, তখন কি হবে? চমকিত মায়ের ধ্যান ভাঙে সেই তপু নামক ছেলেটার মৃদু ডাকে। মায়া এক পলক তপুর দিকে তাকিয়ে বসলো শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ের দিকে অবাক নজরে তাই চেয়ে আছে। মায়া ভীতিকর দৃষ্টি তুলে চোখ মেলালো দুজনে। মায়ের চোখের ভয়টা যেন মুহূর্তেই পড়ে ফেলল জুই। মায়ের সাথে সাথে জুইয়েরও মনের ভয়ের আশঙ্কা দেখা দিল এই ভেবে যে ছেলেগুলোর মায়াকে ভাবি ডাকার শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায়, তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জড়সড় বসা মায়ের সাথে সাথে জুইও চুপসে গেল ভয়ে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুয়ের দোয়া কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলো কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগমের সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ো করে 2 মিনিটে সবগুলো লাগেজে নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফের থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়ালে যেতেই মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ইনশাল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল। মায়ের বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ। তাহলে কোন ভাইয়ের পক্ষ থেকে কার বিয়েতে থাকবে ওরা? উফ! অস্বস্তিতে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় না পারছে হাত পা ছড়িয়ে স্টেশনে কাটতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পারছে না মায়ার। অথচ মায়ের জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে। থামাথামির নাম নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এক অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশের বাইরে চলে গেল আজ প্রায় 1 মাস হলো। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো রিদ খানের সঙ্গে দেখা হবে না এটা নিশ্চিত। রিদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ের বাড়ি অবধি যদি চলে আসে, তখন কি করবে মায়া? মায়ের রাগী বাবা এইসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। ডিপ্রেশনে মায়া এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেখানে। মায়া হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মের মানুষের অনেকের দৃষ্টিকুঠর হলো সে। জুই, আরিফ, ফুলবানু লাগেজে ছেড়ে মায়াকে ধরল। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো, কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপালো। চিন্তিত আরিফ মায়ের কাঁধ চেপে নিজের কাছে টানল।
বোনের মাথায় আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয় মায়া। তীব্র কোলাহলে গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তির সূক্ষ্ম ভাঁজ ললাটে বসে আসলে চোখ মেলে তাকাতে পেরে পলক ঝাপটালো মায়া। আচ্ছা শোনো, এখানে না অনেক বানান ভুল আছে। ওই জন্য অনেক আমার পড়তে একটু অসুবিধাই হচ্ছে। আমি ইনস্ট্যান্ট পড়ছি তো। আমিও কিন্তু তোমাদের সাথে হৃদমায়ার প্রেমগাথা উপন্যাসটা পড়ছি। আমি এর আগে কখনো হৃদমায়ার প্রেমগাথা উপন্যাসটা পড়ি নাই। ওই জন্য সামনাসামনি অনেক বানানই হয়তো আসছে। এমন মানে তোমাদের কাছে ছন্ন ছাড়া মনে হতে পারে। কিন্তু আসলে এখানে এমন লেখা আছে কিন্তু। তীব্র কোলাহলের গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তিতে সূক্ষ্মভাঁজ ললাটে আসলে চোখ মেলে তাকাতে চেয়ে পলক ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরোপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠল তখনই। বিরক্তিতে মায়া উপুড় হয়ে বালিশে মুখ গুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমে আছে ভাবল মায়া। তাই হাতড়ে জুইয়ের পাশটা চেক করতে খালি জায়গা পেয়ে মুখ তুলে তখনই চাইল পিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুইয়া উঠে গেছে এতক্ষণে। শুধু কি মায়া এত বেলা অবধি পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ের রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামাজের জন্য। অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়া মন সন্তুষ্ট হলো না। বাইরে গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বড়সড়। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়ার। বিরক্তিতে মায়া উঠে বসলো বিছানায়। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত প্রায় ৯টা নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে রাত ১২টার মধ্যে চলে যায়। মায়ের রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরোপুরি হয়নি মায়ার। আরো একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে, তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়ের এখন বিছানা ছাড়া দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনের আলো জ্বলতেই মায়ের চোখ কপালে উঠল। ভোর ৪টা ৪৫ সময় দেখে মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো। তাই ঘাড় ঘুরিয়ে জানালার ধারে বাইরের পরিবেশটা দেখতে চাইলো। কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অব্দি যাওয়া সম্ভব হলো না। বিরক্তিত মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহিরের ঘর থেকে ভেসে আসা গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটলো। পা থামলো পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হেসকে তোলা কন্দনরত মুখটা দেখে। চোখে ঘুম, পলক ঝাপটাতে ঘুম গায়েব হলো মায়ার। বসার ঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখলো জুই আর নিজের মা চাচিকে বড় বোন মুক্তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা। কিন্তু কি নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুক্তাকে তাও বুঝল না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় অমাবস্যার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুজনেই সোফায় বসে মন্ত হয়ে। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তা কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সে সাহসটাও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জড়সড় মায়া শুধু দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখলো সকলের চিন্তার অবসান ঘটিয়ে বসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিত মুখ খুললেন মায়ার মা রেহেনা বেগম। ওনারা চলে গেছে আরিফ? সোফায় বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। হুম। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহানা বেগম আরিফকে। আর কিছু বলেছিল ওনারা? কোনো আবদার? হুম। আর কিছু বলেনি মা। ওনাদের আগের কথাই রইল। তবে ফাহাদের নানা নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে ওনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ ওনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করছিল। বেশ অনুতপ্ত ওনারা মা। আর এই জন্যই মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন ওনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝেই তপ্ত গলায় ফোড়ন কাটে জুইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, ওনাদের দুঃখ প্রকাশ দিয়ে কি করব আমি? একেবারের জায়গায় দুইবার বিয়েটা পেছানো হচ্ছে, তাও নিয়ে ওনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দেব? দুবার করে বিয়ের কার্ড ছাপানো হয়েছে। সমাজের মানুষকে আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না। আমাদের মেয়ের বিয়ে আবারও পিছানো হয়েছে। দাওয়াত ক্যান্সেল।
এসব গিয়ে বললে মান সম্মান থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। ওনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করাক ওনাদের ছেলের বিয়ে। আমরা কি ওনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না এমন বাড়িতে মেয়ের বিয়ে। আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দেব। তুই ফোন করে ওনাদের না করে দে। আমরা মেয়ে বিয়ে দিব না। বড় ভাই আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শরীফুল ইসলাম চিন্তিত মুখে বসে পরিস্থিতির ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলার নয়। বিয়ের কার্ড দ্বিতীয়বারের মতো সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্যই মানুষ হাসাহাসি করবে ওনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতিতে জটিলতা বুঝতেই চমকে ওঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়ের বিষয়টা আবারও পিছিয়ে গেছে, কিন্তু তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোক এসেছে মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথাই তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করছিল সবাই কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট উঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি। কিন্তু মুক্তার বিয়েটা আবারও কেন পেছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহলী মায়ার দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখল। পরিস্থিতির চাপে পড়ে সে কখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে, আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্যে দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তা। মুক্তার টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানালো ছোট চাচার কথাই। তিনি বললেন, জামালের কথাটা ফেলা নয় আরিফ। একবারের জায়গায় দুবার করে বিয়েটা পেছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের ওপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের সামনে। বিয়ের কার্ডে ছাপানো তারিখে বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারো সাথে। আমরা মেয়ে বিয়ে দিব না। তুমি ফাহাদের পরিবারকে এ কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আঁতকে উঠে উপস্থিত সদস্যরা। হ্যাঁ, ভীত দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরো বাড়ে। এবার ফুপানোর থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলে ও সমাজ আপনার পিছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদের পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমাদের পরিবারের কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনই ফাহাদের পরিবারে হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজেও দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েটা ভাঙতে চাচ্ছে না, শুধু বলেছে আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ও ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুরে যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ তুলে ঘরে তুলবে, ব্যাস। এতটুকুই আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুকের পাঁজরে 4টে হাড় ভেঙে গেছে। সেগুলো রিং বসাতে হবে। এতদিনে বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা নিয়েছিল হয়তো ভালো হয়ে যাবে ভেবে, কিন্তু হঠাৎই আঙ্কেলের অবস্থা খারাপ হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমতো অবস্থায় কারো পক্ষে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পেছানোর অনুরোধ করেছেন খান পরিবারের সদস্যরা এই মধ্যরাতে নিজে আমাদের বাসায় ছুটে এসে। এতে খারাপ কিছুই নেই কাকা। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাহিরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান বলেই এখন আপাতত ঘরোয়ালিভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকেই মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দেব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতে। দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যে সব আয়োজন ব্যবস্থা করব আমি।
এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন। আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসায় থেকে। তারপরও এই বিয়েটা বন্ধ হচ্ছে না। কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলার পরপরই দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ কন্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝায়, আরিফ আছে তোর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাহিরের দিকে হাঁটল। হাতে অনেক কাজ। আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে। দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রীর খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুই, নিয়ে আয় তো ভাইয়ের সাথে, কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকে যথেষ্ট ছিল মায়ার জুইয়ের জন্য। অন্য হয়ে ছুটে তক্ষুনি আরিফের পিছন পিছন। পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার কোনো অপেক্ষা করল না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন। পরিবারের বাকি মহিলা সদস্যদের মাঝেও আনন্দের উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহনা বেগম তক্ষুনি নিজের ছোট জার রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু, আয় তো, রান্নাঘরে আয়। কত কাজ বাকি। হঠাৎ বিয়ের আয়োজন করাটা কি চারটেখানিক কথা নাকি? এই মুক্তা, যা তো তোর নানু মাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু, যা তোর ভাই ভাবিদের দাওয়াত করে আয় তো তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর। আমি নাস্তা রেডি করছি। রেহেনা বেগমের সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ উনার কত কাজ। বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই উনার। রেহেনা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার কোনো খবর নেওয়ার সময় কই উনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে। তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড় যাকে রান্নার কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই। দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়, অস্বীকার করা দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে। তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করলো। দুজনকে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরও রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাটা দিনও কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না, সেটাও বুঝলো দুই ভাই। এজন্য বিনা বাক্য বয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতো হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশের নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়েবাড়িতে মেহমানের গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণে দিব্যি টই টই করে বেরিয়ে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হওয়ায় মায়ের শপিং করাও হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফের সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরেছে আজ। মূলত আরিফ দুজনকে একই রকমের দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরে সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়ের উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ের আগে কখনো দেখা হয়নি। মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল। সরাসরি আজই প্রথম শালিদুলা ভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয়ে বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাফ খানের দিকে মায়া।
আরাফ খান তখনও বরের পেছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালিবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ার মোটেও চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুবার দেখা হয়েছে মায়ের সাথে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবানে দাওয়াতে গিয়েছিল মায়া তখন। মায়ের সর্বনাশ হলো তখন, যখন মায়ের ছোট মাথায় আসলো রিদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে রিদ খান মায়ের আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বিয়ায় বিয়ান। সি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না, সোজা বিয়ায় এই পান্তা মুখে রিদ খানকে হতে হলো। মায়ের জীবনটা বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু রিদ খান, এর মানে রিদ খান অবশ্যই এই বিয়েতে আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়াও মুখোমুখি হবে আবার। উৎফুল্লর মায়ের মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘোরালো আশেপাশে। না, হৃদকে মায়ের চোখে কোথাও পড়েনি। মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল রেল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি বলে ডাকছিল না স্টেশনে। আজ মায়ের বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সঙ্গে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সর্বনাশ, মায়ের কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয়, তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ের বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরো সহজে মায়ের অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে রিদ খান তো, অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তক্ষুনি বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু হতে, কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেলল। চোখের পানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো রিদ খান এখনো দেশে ফেরেনি। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল রিদ কোথায়, বিয়েতে কেন আসেনি। উত্তরে আরাফ খান এটাই বলল। কষ্টে জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো রিদ দেশে নেই বলে। মায়া ভাবল, রিদ হয়তো এখনো জানে না মায়ের সাথে নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে সেটা। জানলে হয়তো মায়াকে অপমান করবে এই নিয়েও। মায়াও কম যায় না। আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। আচ্ছা, ভালো কথা। মায়ের স্বামীর খোঁজ চাইতে নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও, যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ের নিখোঁজ স্বামী খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার কিছুই হোক না কেন, মায়া হাফেজ সাহেবের থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নেবেই। হাফেজ সাহেব লোকটা কেমন, ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামীর খোঁজ দিতে চাইছে না। মায়ের ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক, সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপরে এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই চাই। অন্তত এই গম্ভীর মুখের পাষাণ হৃদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ের গুন্ডা স্বামীকে চাই। হুম সুন্দরভাবে বিয়েটা সম্পূর্ণ হয় ফাহাদ আর মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সে কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা কি করার সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুইকেও যেতে বলল মায়ের গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করেছে কতক্ষণ। কিন্তু লাভ হয়নি জুইয়ের জন্য। জুইয়ের এক কথা, মায়া যদি না যায় জুইও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকে 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো। মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল, মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ের সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না।
গাড়িতে মুক্তার পাশাপাশি বসতে বসতে মায়া ভাবল বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই দুটো দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতে বসতে জুইও তক্ষুনি মায়ের শরীরের সঙ্গে চেপে বসলো গাড়িতে। মায়া রাগী চোখে দেখতেই দুষ্টু হাসলো জুই। মায়ের শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা স্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বিয়াই রূপে হাজির, দু হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিয়ান তো আমরা দুজনই হৃদ খানের একই হই। তারপরও তোর বেলায় এত বড় কিপটামি কেমনে করতে পারলো বুঝাতো আমারে তুই। জুয়ের খোঁচানো কথা মায়া গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুই যে ইচ্ছে করেই মায়ার সাথে মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে? রাতে স্বপ্ন দেখলে হৃদ খান ওদের বিয়াই রূপে, আর সকাল হতে হতে সেটা সত্য হয়ে গেল। তাছাড়া জুই তো রাতে ঘুমায়নি, সারা রাত পারিবারিক মিটিংয়ে উপস্থিত ছিল। মেয়ে তো মায়া ছিল, স্বপ্ন দেখার হলে মায়া দেখতো। সব সব আজাইরা ফাও কথা জুয়ের মায়াকে রাগানোর জন্য। যাতে মায়া জুয়ের সঙ্গে কথা বলে ফেলে সেজন্য। মায়া সব বুঝে, বলবে না আর এমন পুটলিবাজি বোনের সাথে কথা। বড় বোনের শরীর ঘেঁষে খানবাড়ির সোফায় বসে মায়া। সঙ্গে অবশ্য জুইও রয়েছে, তবে ফাহাদের ছোট বোনের সাথে বসে। মায়া ভদ্র মেয়ের মতন গুছিয়ে শান্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে বাড়ির পরিবেশটা অবলোকন করছে। মায়ের জানা মতো এটা ফাহাদের বাড়ি নয়, ফাহাদের নানা বাড়ি এটা। এর মানে হৃদ খানের দাদা বাড়ি হবে এটা। বাড়িতে তেমন মেহমানের আনাগোনা নেই। যারা আছে সকলেই হয়তো ওনাদের নিকটতম আত্মীয় স্বজন হবে ফাহাদের। সব মিলিয়ে ৩০-৪০-এর মতো মানুষজন উপস্থিত এত বড় বিয়ে বাড়িতে। এতক্ষণ যাবৎ বউ দেখানো পর্ব চলছে সকলে। এখন তেমন কিছু করছে না। তবে মেহমানদের খাবার আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আবার মুক্তাকেও মাত্র নিয়ে গেল ফাহাদের বাবার কাছে। তিনি দেখতে চেয়েছেন ছেলের বউকে, তাই মায়া সঙ্গে গেল না, জায়গায় বসে রইল। তবে মায়ার দৃষ্টি সুন্দর দেখতে বাড়িটি অবলোকন করতে ব্যস্ত। চারিপাশে বিলাসিতায় ভরপুর। এত বিলাসিতা দেখে আন্দাজ করা যায় খানবাড়ির রুচি কতটা ঊর্ধ্বে হবে। মায়া সোফায় গা এলিয়ে দিতে দিতে আশেপাশে তাকাতে তাকাতে দৃষ্টি যায় ড্রয়িং রুমের মেন দরজার ফটকের দিকে। বেখেয়ালি দৃষ্টিতে সেদিকে খেয়াল হতেই আতঙ্কের ন্যায় ধরফরিয়ে উঠে বসল ভয়ে। বরাবর সম্মুখে হৃদ দাঁড়িয়ে, গায়ের কোট হাতে ভাঁজ করে নেওয়া হৃদের। দেখেই বোঝা যাচ্ছে যে কোথাও থেকে মাত্র বাসায় ফিরেছে। হৃদ তো দেশে ছিল না, তার মানে আজকে নিশ্চয়ই বাহির থেকে ফিরেছে। মায়া লক্ষ্য করল হৃদের ডান হাতটা পকেটে গুজে মায়ের দিকে কপাল কুঁচকিয়ে তাকিয়ে আছে। হয়তো দেশে ফিরে মায়াকে এইভাবে নিজের বাড়িতে দেখবে হৃদও আশা করেনি এমনটা। কাকতালীয়ভাবে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত দেখা দুজনের। সুনো পোলাপাইন ১৬ নাম্বার পর্ব এখানে শেষ। পরবর্তী পর্বে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে, উপন্যাসটা আমি লিংকে দেখে পড়ছি। লিংকে না অনেক ভুল লেখা, বানান অনেক ভুল। বানান ভুল, তারপরে মনে করো গায়েবের জায়গায় ঘায়েল লেখা। কি পড়ছি না পড়ছি আমারই মনে করো পড়তে অসুবিধা হচ্ছে। উপন্যাসটা কি পড়া বাদ দিয়ে দেব নাকি? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো। আর এখনো যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, এখনই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিওতে বেশি, বেশি করে রেসপন্স করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।